জনতার জন্য মাসুম আলম, আমি মাসুম আলমকে ওনার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, তেঁতুলিয়া ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় জনাব শামসুল খান বাদশা ভাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় তেঁতুলিয়া ইউনিয়নের ৮ এবং ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের মধ্যমণি, বাংলাদেশের মজলুম জননেতা, আমাদের এলাকার কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জননেতা জনাব এম এ মালিক ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তেঁতুলিয়া ইউনিয়নের গর্ব আরেক কৃতি সন্তান দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহাবুদ্দিন মামা, উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এবং এই সিলেট ৩ আসনে বিগত দিনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমার অত্যন্ত প্রিয় জনাব আব্দুল আহাদ খান জামাল ভাই সহ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার সম্মুখে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আপনারা সন্ধ্যা ৭টা থেকে এখানে অপেক্ষা করছেন। আমাদের অতিথি আসার পর এখানে যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে সেটা দেখে আমি আশা করছি আরো কিছুক্ষণ বসে থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা আমাদের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনেই সবাই এখান থেকে বিদায় নেব। যেহেতু সময় অত্যন্ত অল্প, তাই আমি খুব বেশি বক্তব্য দেওয়ার চেষ্টা করব না। আমি আমার বক্তব্যের শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাবো। তারা আমাদের এই সিলেট ৩ আসনে আমাদের তেঁতুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের গর্ব বাংলাদেশের মজলুম জননেতা জনাব এম এ মালিক ভাইকে ধানের শীষের মনোনয়ন দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন। আমরা তাদের প্রতি এই সবার থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার শুরুতেই আপনাদের সকলের কাছে মাদার অফ ডেমোক্রেসি অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা কামনা করছি। আল্লাহ যেন আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে এই নির্বাচনী প্রচারণায় আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আয়োজক শামসুল খান বাদশাকে, তিনি সুদূর প্রবাসী থেকে সার্বিক সহযোগিতা করে আজকের এই বিশাল নির্বাচনী জনসভাটি আয়োজন করতে আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আয়োজক সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এখানে এসে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলেছেন। সাথী বন্ধুরা, 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এদেশের 17 কোটি মানুষ আজ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা সকলেই জানেন, বাংলাদেশে 17টি বছর গণতন্ত্রহীন থাকার পর এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, আমাদের 1500-র বেশি নেতাকর্মী গুম হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার আসামি হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়ি করে ঘুমাতে পারে নাই। তারা রাতের আধারে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী এবং সন্ত্রাসীদের ভয়ে বনে জঙ্গলে দিন যাপন করতে হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন থেকে পিছপা হয় নাই। সেই 17 বছরের আন্দোলনের ফসল হচ্ছে 24-এর 5ই আগস্ট, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সাথী বন্ধুরা, সেদিনের পর আমরা আশা করেছিলাম এই বাংলাদেশটিকে, আমরা যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছিলাম সকল দল মিলে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যুক্ত সব দল একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। আমাদের নেতা তারেক রহমান শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই বলেছিলেন, যদি আন্দোলনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে পরাজিত করতে পারি, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তাহলে আমরা যদি সরকার গঠন করি, সবাইকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে আমরা আরো অধিক গণতান্ত্রিক এবং অধিক সুন্দর সুশাসন দিয়ে একটি ভালো দেশে পরিণত করবো এবং বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক দেশে পরিণত করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই ঐক্যের বিপক্ষে গিয়ে
একটি দল এবং কিছু মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এ দেশের রাজনীতিতে বিভিন্নভাবে হেয় করার জন্য, অজনপ্রিয় করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত করেছে। কথা ছিল শেখ হাসিনা আজাদের বিরুদ্ধে বক্তব্য দেব, কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেব, কথা ছিল শেখ হাসিনাদের 17 বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এমন একটি দল এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, তাদের ব্যাপারে দু চারটি কথা না বললে আসলে বাংলাদেশের রাজনীতিতে হয়তো যে দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি সেটা আরো বিস্তৃত হবে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর একটি ইসলামী দল যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের নিজের ইচ্ছায় প্রতিপক্ষ বানিয়ে একের পর এক বিভিন্নভাবে বিভ্রান্ত করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষকে বিএনপির বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আপনারা ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, টিকটকে যান, ইউটিউবে যান, প্রতিটি ক্ষেত্রে তারা এক নিজেদের আর্থিক টাকা দিয়ে বিভিন্ন ধরনের লুক নিয়ে করে শত শত আইডি তৈরি করে বিএনপির বিরুদ্ধে একের পর এক প্রচারণা চালাচ্ছে। দুর্ভাগ্য আমাদের বেগম খালেদা জিয়া 2 যুগ তাদেরকে আগলে রেখেছিলেন। বেগম খালেদা জিয়া শেখ হাসিনা যখন তাদের উপর স্টিম রুলার চালিয়েছিল তখন 2 যুগ বেগম খালেদা জিয়া তারেক রহমান তাদের আগলে রেখেছিলেন। আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সামান্য সুযোগ আসতেই কিন্তু তারা আমাদের পিঠে ছুরিকাঘাত করতে একটু দ্বিধাবোধ করেনি। সেটা যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এদেশের মানুষকে, যেখানে 90% মানুষ মুসলমান, সেই মুসলমানের দেশে মুসলমানদের আবেগকে ব্যবহার করে তারা রাজনীতিকে ধর্মীয় ব্যবসায় পরিণত করতে চাচ্ছে, সেটার প্রতিবাদ না করলে কিন্তু আমরা মুসলমান হিসাবে অনেকটা দায়ী থেকে যাব। তারা কি করছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই। আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন তারা জান্নাতের টিকিট কিভাবে বিক্রি করছে। আমি সেদিকে যাব না, আমি শুধু এটুকুই বলবো, আপনারা সকলে যেটা টিভিতে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন অনলাইন মিডিয়া আপনারা পেয়েছেন, সোশ্যাল মিডিয়া আপনারা পেয়েছেন, তারা বলেছে তাদের কোনো নেতা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেছেন, তারা ইসলামী দল করেন। আচ্ছা, ইসলামী দল করেন, তারা গীতা পাঠ করেছেন, এটা কতটুকু ইসলামের সাথে যায় সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। সেটার পর আমরা কি দেখলাম, তারা একজন নেতা, অত্যন্ত সিগনিফিকেন্ট নেতা, তিনি গিয়ে পূজা মণ্ডপে বলেছেন রোজা এবং পূজা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। এই কথাটি বলার পর আমরা অনেক সমালোচনা করেছি, কিন্তু একটি বিশেষ ঘটনা এখানে উল্লেখ না করলে নয়। ঢাকার উত্তরার একটি মসজিদের খতিব তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, যে ব্যক্তি রোজা এবং পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ করে বলে থাকে, যে রোজা এবং পূজাকে সমান মনে করে, সে যদি প্রকাশ্যে তওবা না করে সে আর মুসলমান হতে পারে না, তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। আমরা দেখলাম এই কথা বলার পর সেই খতিবের বিরুদ্ধে জামাতে ইসলামীর পেডে তাকে চিঠি দিয়ে হুঁশিয়ারি দেওয়া হলো, এরকম কোনো বক্তব্য মিম্বরে বসে তিনি দিতে পারবেন না। সেই খতিব সেই চিঠিটি তার মুসল্লিদের সামনে দেখিয়ে সেটা ছিঁড়ে ফেলে বলেছিলেন, আমি এটা পরোয়া করি না। বাংলাদেশের মানুষ ধর্ম ব্যবসাকে পরোয়া করে না, সেটা আমরা বিশ্বাস করি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, তারা কি বলেছে আপনারা শুনেছেন মিডিয়ায়, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার যাবে দাঁড়িপাল্লা। আর আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধর্ম বিকৃতি, ধর্মকে সামান্য ভোটের জন্য এভাবে নোংরা ব্যবহার এদেশের 90% মুসলমান কখনো মেনে নিতে পারবে না। গত কয়েকদিন আগে একটি ফেসবুকে দেখলাম, একটি এলাকায় একটা ছেলে কয়েকজন মহিলাকে ডেকে বলছে, মা বোন এদিকে আসেন, আপনারা যে আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে, আমার মাকে বুঝিয়ে আসলেন যে দাড়িপাল্লায় ভোট দেওয়া মানে কোরআনে ভোট দেওয়া, এটা আপনি কোথায় পেলেন আমাকে বলে যান। চিন্তা করেন, আপনার বাড়িতে আমার বাড়িতে আমরা যখন থাকি না তখন তারা মহিলা পাঠায়, সেই মহিলা গিয়ে কিভাবে বিভ্রান্ত করে। সে মহিলা গিয়ে যদি বলে যে দাড়িপাল্লায় ভোট দেওয়া মানে ইসলামে ভোট দেওয়া, কোরআন শরীফে ভোট দেওয়া, তাহলে আপনার মা, আপনার বোন, আমার মেয়ে হয়তো তারা আবেগ আপ্লুত হয়ে যাবে, কারণ তারা মুসলমান, তারা বেহেশতে যেতে চায়। তো এই যে ইসলামকে নিয়ে এত নোংরামি, এত নিচু লেভেলে এনে সামান্য ভোটের জন্য ইসলামকে ব্যবহার করা, সেটা কি মেনে নেওয়া যায় এই 90% মুসলমানের দেশে? আমরা সেটা হতে দিতে পারি না। আমরা তাদের বিরুদ্ধে বলছি না, তারা যা বলছে আমরা শুধু সে কথাটুকুই বলে আপনাদেরকে সতর্ক করছি, এ ধরনের ধর্ম ব্যবসায়ীকে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে রাজনীতিতে যাতে পরিবেশটাকে দূষিত করতে না পারে, আপনাদেরকে আমাদেরকে সম্পূর্ণ সজাগ থাকতে হবে। তাদের সম্পর্কে আমি কিছু বলবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বলবো না। আপনারা জানেন হেফাজতে ইসলামের আমির শাহ আল্লামা মুহিবউদ্দিন বাবুনগরী তিনি বলেছেন, যদি আপনার ইমানকে হেফাজত করতে হয় জামাত থেকে আপনাকে দূরে থাকতে হবে। আমি বলছি না, এই কথা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ একজন আলেম যিনি হেফাজতে ইসলামের আমির তিনি বলেছেন জামাতে ইসলাম একটি ভণ্ড দল। আবারও বলছি, আমি বলছি না, হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন আলেম।
আমাদের এই দেশে অনেক আগে একজন মৌলানা ভাসানী বলে গিয়েছেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামীও তেমনি জামাতে ইসলামী কোন ইসলামী দল নয়। সেটাও আমি বলছি না, সেটা বলে গেছেন মৌলানা ভাসানী। তিনি মৌলানা ছিলেন, কিন্তু আজ জামাতে ইসলামের নেতৃত্বে যারা আছেন আপনারা চেয়ে দেখেন তারা কারা, তারা কয়জন মৌলবী, কয়জন মৌলানা। আমাদের ডাক্তার শফিকুর রহমান সিলেটের সন্তান, তিনি মৌলানা কিনা, ইসলামে কত বড় স্কলার আপনারাই জানেন। আমরা জানি তাদের নায়েবে আমির আবু তাহের, তিনি কতটুকু একজন অধ্যাপক আছেন, তাদের সেক্রেটারি জেনারেল, সেই অধ্যাপক নিয়েও নানা বিতর্ক, তিনি নাকি একটি কলেজে কয়েকদিন লাগিয়ে দিয়েছেন। সেই দল ইসলামের সোল এজেন্ট হয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। সেই দলের বিরুদ্ধে আমরা কথা বলছি না, তাদের যে কর্মকাণ্ড সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। সজাগ থাকতে হবে, তাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করছি না, কিন্তু তারা যে ইসলামের বিকৃতি ঘটাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। আপনারা সে ব্যাপারে সজাগ থেকে তাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন, মা বোনকে বলবেন তাদের ব্যাপারে যেন সব সময় সজাগ দৃষ্টিকোণ রাখে। পরিশেষে আমি শুধু বলবো, এখানে আমাদের মজলুম জননেতা এম এ মালিক ভাই উপস্থিত। আপনারা কেন দানের শীষে ভোট দেবেন? আমরা এখানে আপনাদের কাছে এসেছি দানের শীষে ভোট চাওয়ার জন্য। এখানে যারা বিএনপি করেন তারা সকলে দানের শীষে ভোট দিবেন, সে বিশ্বাস আমাদের আছে। বিএনপি ভুল করলে ভোট দিবেন, শুদ্ধ করলে ভোট দিবেন। কিন্তু এখানে অনেক মানুষ আছে, এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সেখানে অনেক মানুষ আছে যারা নিরপেক্ষভাবে চিন্তা করে কাকে আমি ভোট দেবো, কাকে ভোট দিলে আমার এই দেশের উন্নয়ন হবে। তারা কি ধানের শীষে ভোট দেবে? আমরা যে তাদের কাছে ভোট চাইতে আসলাম, কেন তাদেরকে আমরা ধানের শীষে ভোট দিতে বলবো? আমরা বলবো ধানের শীষ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক। ধানের শীষ সেই প্রতীক যে প্রতীক নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচিত হয়ে মাত্র 5 বছরে শেখ মুজিবের রেখে যাওয়া তোলাবিহীন জুড়ি এই বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক বাংলাদেশে পরিণত করেছিলেন। শেখ মুজিবের গণতন্ত্র হত্যা করে বাংলাদেশকে যে গণতন্ত্রহীন অবস্থায় রেখে গিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে সেই গণতন্ত্রহীন অবস্থা থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। এই প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক, যিনি 1991 সালে নির্বাচিত হয়ে এরশাদ সরকারের রেখে যাওয়া একটি জরাজীর্ণ অর্থনীতিকে বাংলাদেশে এম সাইফুর রহমানকে সাথে নিয়ে একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত করেছিলেন। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার ধানের শীষ। সেই ধানের শীষ হচ্ছে তারেক রহমানের ধানের শীষ, যিনি স্বপ্ন দেখেন আগামী দিনে নির্বাচিত হলে এই বাংলাদেশকে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, একটি রোল মডেল হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরবেন। সেই ধানের শীষের জন্য আপনাদের কাছে ভোট চাচ্ছি। এই ধানের শীষ এমন একটি প্রতীক, যে প্রতীকের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, যে খালেদা জিয়াকে শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে। যদি একবার খালেদা জিয়া আপোষ করে ফেলতেন, হয়তো খালেদা জিয়ার ক্ষমতার অংশীদার হতে পারতেন, খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হতে পারতেন, খালেদা জিয়ার দল থেকে হয়তো শেখ হাসিনা অনেকগুলো মন্ত্রী দিতে পারতো। কিন্তু খালেদা জিয়া এবং ধানের শীষ এই বাংলাদেশের মানুষের অধিকারের সাথে আপোষ করেনি। সেই প্রতীকের জন্য আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি। এই প্রতীক বেগম খালেদা জিয়ার, যার শাসনামলে এই বাংলাদেশে একটা আলিম উলামাকেও কখনো হেনস্থা করা হয় নাই, কখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তাদেরকে কোনো রকমের হয়রানি করা হয় নাই। এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের আলিম উলামার পক্ষে কথা বলেছেন। হেফাজতের বিরুদ্ধে যখন শেখ হাসিনা ক্র্যাকডাউন চালিয়েছিল তখন উচ্চকণ্ঠে খালেদা জিয়া তার প্রতিবাদ করেছিলেন এবং হেফাজতের পক্ষে সব সময় ছিলেন। সেই প্রতীক হচ্ছে ধানের শীষ। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ধানের শীষে নির্বাচিত করে আপনারা আগামী দিনে বাংলাদেশটাকে একটি আমাদের ইসলামী মূল্যবোধে এবং আধুনিক স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবেন। এখন কথা হচ্ছে, আমরা কেন মালিক ভাইকে ভোট দেবো, খালেদা জিয়াকে ভোট দেবো, তারেক রহমানকে ভোট দেবো? হয়তো অনেক কারণ আছে, কিন্তু মালিক ভাইকে কেন ভোট দেবো? তেত্রিশ ইউনিয়নের সন্তান এজন্য না, এটা কিন্তু একমাত্র কারণ হতে পারে না। বুঠার এখানে ভোট দিয়ে একজন নেতা নির্বাচিত করবে, তাকে চিন্তা করতে হবে কে হবে তার নেতা। সেই নেতা কি নেতৃত্ব দিতে পারবে? সাধারণ মানুষ আছে, তাদেরকে নেতৃত্ব দিতে হবে, যিনি এমপি হবেন তিনি। তো এই মালিক ভাই কি সেটা পারবেন? সেই প্রশ্নটা আপনারও করা উচিত। তিনি পারবেন কিনা সেটা প্রশ্ন করতে হলে আপনাকে দেখতে হবে মালিক ভাইয়ের নেতৃত্ব গুণ আছে কিনা। মালিক ভাইয়ের নেতৃত্ব গুণ আছে কিনা সেটা দেখতে হলে আপনাকে তাকাতে হবে বিগত 19 বছরের দিকে। যে 19টি বছর মালিক ভাই বাংলাদেশে আসতে পারেননি। এখানে অনেক মুনাফেক আছে যারা এসে আপনাদের সামনে কথা বলে বারবার একটি কথা বলতে থাকে যে মালিক ভাই 19 বছর কোথায় ছিলেন, হঠাৎ এসে মালিক ভাই কিভাবে এখানে নির্বাচন করবেন? মালিক ভাই তো এদেশের কাউকে চিনেন না, এদেশের মানুষ তো মালিক ভাইকে চিনে না। হায় রে ভাই, এই 19টি বছর মালিক ভাই কি করেছেন সেটা কি আপনারা জানেন না? ওরা জানে, জেনে শুনে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই 19 বছরের কথা বলে মালিক ভাইয়ের বিরুদ্ধে আপনাদেরকে নিতে চায়। এই 19টি বছর এই বাংলাদেশের মানুষ যেমন নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তেমনি ভাবে মালিক ভাই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। মালিক ভাই শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তে গিয়েছে সেই প্রান্তে তার
দলের নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে শেখ হাসিনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আরে ভাই, 5 তারিখ শেখ হাসিনাকে এমনি এমনি পালিয়ে গেছে? যদি সারা বিশ্বে মালিক ভাইয়ের নেতৃত্বে বিশ্বের অন্যান্য দেশে যদি এই সতর্কতা, এই জিনিসটা জানিয়ে দেওয়া না হতো যে শেখ হাসিনা একটা খুনি, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা মাফিয়া, তাহলে কিন্তু বিদেশের সমর্থন আমরা পেতাম না। মালিক ভাই সেই কাজটি করেছেন। আপনারা দেখেছেন মালিক ভাই যেমন জাতিসংঘের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন, তেমনি লন্ডনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন, লন্ডনের পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তিনি হাজার হাজার মানুষ নিয়ে বিক্ষোভ করেছেন। মালিক ভাই বিনিময়ে কি পেয়েছেন? মালিক ভাই 19 বছর বাংলাদেশে আসতে পারেননি। মালিক ভাইয়ের জীবনের সবচেয়ে করুণ ঘটনাটি হচ্ছে, উনার মা যখন মারা যান, উনি চেয়েছিলেন উনার মাকে বাংলাদেশে এসে দাফন করবেন, কিন্তু শেখ হাসিনা এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যে পরিবেশের কারণে মালিক ভাই কিন্তু উনার মাকে নিয়ে বাংলাদেশে এসে দাফন করতে পারেননি। মালিক ভাই এতটাই নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপন ভাইয়ের মৃত্যুর পর উনি বাংলাদেশে এসে তার ভাইকে দাফন করতে পারেননি। বাংলাদেশে শেখ হাসিনা আজাদের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারছিল না, তখন বিশ্বের বুকে দাঁড়িয়ে মালিক ভাই যে হুঙ্কার দিয়েছিল, সেই হুঙ্কারের প্রতিদান স্বরূপ শেখ হাসিনা আজাদ কি করেছিল? তার সন্ত্রাসের বাহিনী লেলিয়ে দিলে মালিক ভাইয়ের বাড়িঘর ভাঙচুর করেছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেটাই ছিল মালিক ভাইয়ের ত্যাগের বিনিময়ে প্রাপ্য। আর আজ কি হয়েছে? মালিক ভাই যে ত্যাগ স্বীকার করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সেই ত্যাগের স্বীকৃতি স্বরূপ আমাদের কাছে মালিক ভাইকে পাঠিয়েছেন দানের শীষ দিয়ে। মালিক ভাইয়ের ত্যাগ তিতিক্ষাকে আমাদের সবাইকে মূল্যায়ন করতে হবে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, মালিক ভাই যদি নেতৃত্ব গুণ থেকে থাকে, আপনারা মালিক ভাইকে একটু যাচাই করে দেখেন মালিক ভাই কতটুকু করতে পারেন। আরেকটি জিনিস হতে পারে যে মালিক ভাই কি আপনার জন্য ত্যাগ স্বীকার করতে পারবেন? আরে ভাই, মালিক ভাই তো তার জীবনটাও দিয়ে দিয়েছিল এই দেশের জন্য। মালিক ভাইকে এই বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীরা হামলা করে মুমূর্ষ করে ফেলে গিয়েছিল শুধুমাত্র বিএনপি এবং বিএনপিকে সংগঠিত করার জন্য এই দক্ষিণ সময় কাজ করেছিলেন বলে। তারা চেয়েছিল মালিক ভাই যেন বাংলাদেশে বিএনপিকে সংগঠিত করতে না পারেন। সেই মালিক ভাই আপনাদের জন্য, বিএনপির জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন। অতএব মালিক ভাই আপনাদের জন্য ত্যাগ স্বীকার করতে পারবেন কিনা সেই প্রশ্নটা অবান্তর। যারা এসে মালিক ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে, তাদের মুখের উপর বলে দেবেন 19 বছরের মালিক ভাইকে একবার রিড করার জন্য, পড়ে দেখার জন্য, এই মালিক ভাই আমাদের জন্য, এই দেশের জন্য কি করেছেন, মালিক ভাই ত্যাগ কতটুকু আছে। মালিক ভাই 19 বছর আসতে পারেন নয়, মালিক ভাই অন্তর কেঁদেছিল বাংলাদেশে আসার জন্য, কিন্তু শেখ হাসিনা সে পথ বন্ধ করে দিয়েছিল। মালিক ভাই এখন এসেছেন, আপনাদের সাথে আছেন, আপনাদের সাথে থাকবেন। আমার অনুরোধ থাকবে, যদি আপনারা মালিক ভাইকে একটি বারের জন্য সংসদে পাঠান, এই 33 ইউনিয়নের সন্তান হিসেবে শুধু নয়, তিনি দক্ষিণ সীমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন, সেই বিশ্বাস আমাদের আছে। আমরা আশা করি আপনারা আপনাদের এলাকার সন্তান হিসেবে মালিক ভাইকে নির্বাচিত করবেন। এবং এলাকার সন্তান হিসেবে আরেকটি কথা আপনাদের মনে রাখতে হবে, মালিক ভাই বিএনপির ক্যান্ডিডেট, পাশাপাশি আপনার এলাকার ক্যান্ডিডেট। আপনি কোন দল করেন, কোন মতের মানুষ, কোন দৃষ্টিভঙ্গি আপনার আছে, সেটার চেয়ে সবচেয়ে বড় কথা আপনার এলাকার একটা সন্তান এই সুযোগ পেয়েছে। হয়তো আগামী 50-100 বছরেও সেই সুযোগটা না আসতে পারে। তাই দল মত নির্বিশেষে আমাদের এই এলাকার সবাইকে এমনভাবে ভোটের দিন উপস্থিতি হতে হবে, মালিক ভাইয়ের জন্য আমরা সর্বোচ্চ ভোট কাস্ট করে মালিক ভাইকে সবচেয়ে বেশি ব্যবধানে নির্বাচিত করে এই 33 থেকে প্রমাণ করব আমরা আমাদের সন্তানের সাথে ছিলাম, আমরা আমাদের সন্তানের জন্য দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পেরেছি। সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। পরিশেষে আমি শুধু একটি কথাই বলবো, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের এই স্লোগানটিকে বুকে ধারণ করে আমরা আগামী নির্বাচনে দানের শীষকে বিজয়ী করব, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।